বিরোধ নয়, গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। উপসচিব পদে কোটা বাতিল সহ ৩ দফা দাবি আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের, সমতা চান সব ক্যাডারে। মেয়াদ বাড়ল ৬টি সংস্কার কমিশনের, প্রতিবেদন দিতে হবে ১৫ই জানুয়ারির মধ্যে। একতরফা কর বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যবসায়ীরা, প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি তসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে ভারতের নতুন করে কিছু বলার নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিল তারা, তবে এখন এ বিষয়ে নতুন করে আর কিছু বলতে চান না তিনি। ব্রিফিংয়ে সনাতন ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের দাবি খারিজ নিয়েও প্রশ্ন করা হয় তাকে। এ সময় জয়সওয়াল বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ন্যায় বিচার পাবেন বলে আশা করছেন তারা। ব্রিফিংয়ে গত কয়েক সপ্তাহে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিরুদ্ধে ভারতের কঠোর ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন করা হয়। তিনি বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশ করা ব্যক্তিদের খুঁজে বের করতে এবং ফেরত পাঠাতে অবশ্যই ব্যবস্থা নেবে নিরাপত্তা বাহিনী। গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে বিরোধে না জড়িয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বলেন, সহনশীলতার মধ্যে গিয়ে গণতন্ত্র চর্চা করে এগিয়ে যেতে হবে। মির্জা ফখরুল অভিযোগ করেন, গত ১৫ বছর বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, বরং দিনের পর দিন গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। ফ্যাসিবাদ ক্ষমতা দখল করে মানুষকে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, লুট করেছে দেশের সম্পদ। এখানে পর পর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো তৈরি হয়নি, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো কাছে বিক্রি করবে না জামায়াত ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, কারোর সঙ্গে শত্রুতা যেমন করা হবে না, কারো চোখ রাঙানিও বরদাস্ত করা হবে না। সুযোগ পেলে সমমর্যাদার ভিত্তিতে সবার সঙ্গে বৈদেশিক সম্পর্ক রক্ষা করবে জামায়াতে ইসলামী। যুব সমাজকে দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করতে কাজ করার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, সেই দায়িত্ব পালনে জামায়াতের কর্মীরা কাজ করছেন। আমরা যুবকদের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। এই দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা আজকে আপনাদের পাশে দাঁড়িয়ে প্রস্তুত। আমাদের লক্ষ লক্ষ কর্মী আজকে আওয়াজ তুলে বলছে, জীবন দেব, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে আর দেব না। জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণে পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল সহ ৩ দফা দাবি জানিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় এসব দাবি জানান সারা দেশ থেকে আসা ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। সূর্যের আলো রুধিতে পারে কেউ, আমাদের ধরে ঠেকানো যাবে না গণজোয়ারের ঢেউ। আজকে ২৫টি ক্যাডারের যারা বৈষম্যের শিকার, এখানে আমি চিকিৎসা, কৃষি, শিক্ষাসহ বিভিন্ন পর্যায়ের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা নানা দাবি নিয়ে অংশ নেন আলোচনা সভায়। তাদের দুঃখের কথা, তারা তাদের কষ্টের কথা। উপসচিব পদে প্রশাসন ক্যাডারের ৫০% কোটা রেখে অন্যান্য ২৫ ক্যাডারের জন্য বাকি ৫০% পরীক্ষার ভিত্তিতে নিয়োগকে
অগ্রহণযোগ্য ও সিভিল সার্ভিস গঠনের অন্তরায় বলে মত দেন বক্তারা। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে ট্রেনিং প্রাণী সম্পদ কর্মকর্তার জন্য এসেছিল সেটা গ্রহণ করে সে চলে যায় রোডস অ্যান্ড হাইওয়ে মিনিস্ট্রিতে। এই যে বৈষম্য তারা সৃষ্টি করেছে, সরকার এটা নিরসন করতে হবে। অযাচিত হস্তক্ষেপের কারণে টেকনিক্যাল সক্ষমতা না থাকা সত্ত্বেও তারা গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত গ্রহণ করছেন। এই কোটার জন্য যে আন্দোলন হয়েছে, আমরা কোনো কোটা দেশে দেখতে চাই না। আমাদের একটাই কথা, আমরা ডিএস থেকে উপরে যতগুলো আছে আমরা একটা নিরপেক্ষ অথবা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আমরা পরীক্ষার মাধ্যমে সমস্ত পদোন্নতিগুলো নিশ্চিত করতে চাই। সব ক্যাডারের সমতা, ক্যাডার যার মন্ত্রণালয় তার, এসব দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন বক্তারা। এছাড়া জনবান্ধব ও সেবামূলক রাষ্ট্রকাঠামো তৈরির জন্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপসচিব পদে কোটা বাতিল সহ 3টি সুনির্দিষ্ট দাবিও জানানো হয় সভায়। কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়, অর্থাৎ যে পেশার মানুষ সংশ্লিষ্ট পেশায় তাকে কাজ করতে দিতে হবে। তাহলে হবে কি যে পেশাদারিত্ব তৈরি হবে, তার জবাবদিহিতা তৈরি হবে, স্বচ্ছতা হবে এবং কাজটি পারফেক্টলি হবে। এসএসপি সিনিয়র সুপারিয়র পুল আছে, যেটা পুলের মাধ্যমে উপসচিব থেকে তদন্ত পদ যেটা মেধার ভিত্তিতে হওয়ার কথা ছিল সেটাকে আস্তে আস্তে কোটা করা হয়েছে। সেটা আমরা বলেছি যে আবার সেটাকে মেধায় ফিরিয়ে এনে এসএসপির মাধ্যমে পরীক্ষার মাধ্যমে হতে হবে। কৃষি ও স্বাস্থ্যের মতো বিশেষায়িত মন্ত্রণালয়ে অনভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ না দেওয়ার আহ্বানও জানান পরিষদের নেতারা। বিগত 17 বছরের বঞ্চনা কিন্তু ফুলে ফেপে ওঠে একেবারে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গঠিত 6টি কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার জন্য 15 জানুয়ারি পর্যন্ত সময় পেয়েছে এসব কমিশন। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন, নির্বাচন ব্যবস্থা, সংবিধান ও বিচার বিভাগ সংস্কারে গঠন করা হয় কমিশন। গত বছরের 4 নভেম্বর প্রথম ধাপের 6 কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ 6 কমিশন ওয়েবসাইট খুলে মতামত সংগ্রহ, অংশীজনদের সঙ্গে সংলাপ, মতবিনিময়, জরিপ ও লিখিতভাবে মতামত সংগ্রহ করেছে। সুপারিশমালা প্রস্তুতে এসব প্রস্তাব ও মতামত পর্যালোচনা করে প্রতিবেদন তৈরির কাজ করছে। চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে কমিশনগুলোকে 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিভিন্ন পণ্য সেবার উপর কর বাড়ানোর পরিকল্পনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তাদের দাবি, আন্দোলন, মূল্যস্ফীতি, ব্যাংকের সুদ হার সব মিলিয়ে এমনিতেই ক্ষতিগ্রস্ত তারা। এমন সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো আলোচনাও করা হয়নি তাদের সঙ্গে। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আকাশপথে ভ্রমণ, সিগারেট, এলপিজি, পোশাক, রেস্তোরাঁর খাবার সহ একাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এতে 2 অঙ্ক ছাড়ানো মূল্যস্ফীতি আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। জুলাই আগস্টে বড় লোকসানের মধ্য দিয়ে গেছে বিভিন্ন খাত। সেই ক্ষতি এখনও পোষানো সম্ভব হয়নি। সাধারণ মানুষ এমনিতেই অর্থনৈতিক চাপে আছে। ব্যবসায়ীদের দাবি, পোশাক, এলপিজি এগুলো সবই নিত্য প্রয়োজনীয় পণ্য। সরকার দ্রব্যমূল্য না বাড়ার আশ্বাস দিলেও ব্যবসায়ীরা বলছেন বাস্তবতা ভিন্ন। ব্যবসা টিকিয়ে রাখতে ভ্যাট না বাড়ানোর আহ্বান তাদের। অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং চারপাশে আসলে নানান ধরনের চাপের মধ্যে রাষ্ট্র যেরকম আছে ঠিক তেমনি ভাবে সাধারণ মানুষ সেই রকম চাপের মধ্যে আছে। এরকম একটি সময়ে এইরকম একটি সিদ্ধান্ত আমাদেরকে আসলে বিস্মিত করেছে। এই সরকারের আমলেও এই যে সবাই এইভাবে কাজ করছে, কোনো পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি না, বরং আরো খারাপ হচ্ছে। লাভ কি? আমরা আজকে রাতে বসতেছি, রেস্তোরাঁ মালিক সমিতি, মিষ্টি মালিক সমিতি, সবাই আমরা রাতে জুমে বসতেছি এবং সবার আমার কাছে বলছে যেভাবে আমাদেরকে আলোচনা চলছে, প্রয়োজনে আমরা অনির্দিষ্টকালের বন্ধে চলে যাব। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আয় বাড়াতে এখন সরকারের কাছে বিকল্প কোনো পথ নেই। তবে শুধু কর হার না বাড়িয়ে আদায়ের ক্ষেত্র বাড়ানোর তাগিদ তাদের, না হলে মূল্যস্ফীতি আরও বাড়বে। কিভাবে ট্যাক্স নেটটা বাড়াতে পারি, প্লাস হচ্ছে এই যে টপ 10% যারা টোটাল 80% অ্যাসেটে তাদের হাতের মধ্যে আছে, তো সেটাকে আমরা কিভাবে আসলে এই রেভিনিউ তাদের কাছ থেকে কিভাবে রেভিনিউ আদায়টা আরো বাড়ানো যেতে পারে, যে ডিরেক্ট ট্যাক্সের যে ব্যাপারটা আছে।
আইএমএফের পরামর্শে মূসক বা ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনে কিছু সংশোধন আনতে যাচ্ছে সরকার। এতে গুঁড়ো দুধ, ওষুধ, সিগারেট, বিমানের টিকিট সহ ৬৫ ধরনের পণ্য ও সেবায় বাড়তি ভ্যাট আরোপ হতে পারে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফরিদপুরে এক কিশোর চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সকালে শহরের হাটি লক্ষ্মীপুর এলাকায় পাওয়া যায় তার মরদেহ। এর আগে শুক্রবারই মারা গেছেন হুসাইনের বাবা। এরপর তাকে অটোরিকশাটি কিনে দেন স্বজনেরা। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। হৃদরোগে আক্রান্ত হয়ে গেল শুক্রবার মারা যান অটোরিকশা চালক খোকা ব্যাপারী। এই ঘটনার 7 দিনের মাথায় দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল তার 13 বছর বয়সী ছেলে হুসাইন ব্যাপারীর। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। মা ও 2 বোনের সঙ্গে ফরিদপুরের চর টেপাখোলা এলাকায় থাকত হুসাইন। বাবার মৃত্যুর পর পরিবারের খরচ চালাতে প্রায় 1 লাখ টাকা দিয়ে তাকে ব্যাটারি চালিত অটোরিকশা কিনে দিয়েছিলেন স্বজনেরা। বৃহস্পতিবার বিকেলে গাড়ি নিয়ে বের হওয়ার পর আর ঘরে ফেরেনি হুসাইন। পরদিন সকালে 2 কিলোমিটার দূরের একটি বাগানে পাওয়া গেল তার মরদেহ। আমি চলে আসবো, তারপরে কোন থেকে একটা ভাড়া উঠাইছে, উঠানে পর ভাড়া নামাই দেওয়ার আসার কথা বলার পর আর আমার বাইরে খুঁজে পাই নাই। আমি কইছি যে তোর বার কাছে কয়ে তোর দোকানে নিয়ে যাবো নে, তো এই কথাকে বাড়াই চলেছে আর দেখা হয় নাই কে। পুলিশ বলছে তাকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। জেডিপি বেদরা আসছে, তো ক্রাইম সিন নিয়েছি আমরা। এখন আমাদের এই আইনগত প্রক্রিয়া আমরা কাজ করবো আর কি। এটা পাঠের রশি দিয়ে ফাঁস দিয়ে আমরা দেখেছি, এটা প্রাথমিকভাবে এটা মনে হচ্ছে আর কি, পাঠের রশি দিয়ে ফাঁস মনে হচ্ছে, পাঠের রশি দিয়ে। বাবা ও ছেলের মৃত্যুতে চরম অসহায় হয়ে পড়েছে পরিবারটি। এখন কিভাবে চলবে তা নিয়েও দেখা দিয়েছে দুশ্চিন্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে।